ওয়েলকাম টু হিস্টোরি ক্লাস। আমি অরবিন্দ স্যার। আমরা আজকে আলোচনা করব কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার 4-এর হিস্ট্রি অনার্স সাজেশন 2024 নিয়ে। তোমাদের পরীক্ষার তারিখ ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে। 7ই আগস্ট, 9, 12 ও 14ই আগস্ট তোমাদের 4টি অনার্সের পেপারের পরীক্ষা হবে। আশা করছি সেই সম্পর্কে তোমরা সবাই অবহিত। এমনকি তোমাদের কলেজ থেকে কিন্তু অ্যাডমিট কার্ডও দিয়ে দিয়েছে। তাই যারা এখনো অ্যাডমিট কার্ড নাওনি তারা কলেজে গিয়ে নিজ নিজ অ্যাডমিট কার্ডটাকে সংগ্রহ করবে। সাজেশন আলোচনার পূর্বে আমি তোমাদেরকে কয়েকটি বিষয় অবহিত করে দিচ্ছি। আমরা কিন্তু সারা বছর ধরে বিভিন্ন টেক্সট বই, প্রচুর পরিমাণে নোট প্রস্তুতি নিয়ে থাকি, সবই কিন্তু পরীক্ষার দিকে লক্ষ্যমাত্রা রেখে। কিন্তু পরীক্ষার সময় চলে এলে আমাদের পক্ষে উপলব্ধি করা সম্ভব হয়ে ওঠে না আমরা কোন প্রশ্নগুলিকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করব আর কোন প্রশ্নগুলিকে একটি কম গুরুত্ব দিয়ে সেগুলোকে পড়ার চেষ্টা করব। আবার আমাদের মধ্যে অনেক স্টুডেন্ট এমনও রয়েছে যারা পরীক্ষার আগের মুহূর্তে এত পরিমাণে প্রশ্নগুলো প্রস্তুতি নিতে থাকে যে, বা এত সংখ্যক কোশ্চেন প্রিপারেশন নেয় যে পরীক্ষার হলে গিয়ে তাদের সেগুলোকে ভালোভাবে লেখা সম্ভব হয় না। তাই বারবার ধরে সবার উদ্দেশ্যে একটাই বার্তা, তোমরা চাইবে কম নোট পড়তে, সেগুলোকে বারবার রিভিশন করতে, যাতে প্রত্যেকটি প্রশ্নকে যথার্থভাবে পরীক্ষার হলে লেখা যায়। একটা পরীক্ষা অ্যাটেন্ড করতে গেলে এত পরিমাণে প্রশ্নের দরকার পড়ে না যেটা তোমরা প্রস্তুতি নিচ্ছ। বর্তমানে আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মেলাতে গেলে তোমাদেরকেও কিন্তু সেই অনুযায়ী চলতে হবে। প্রত্যেকটা ব্যাপারে অনেক কম সংখ্যক নোট পড়ো, সেগুলোকে সারা বছর ধরে পড়তে থাকো, যাতে তোমাদের পরীক্ষার সময় কোনোরূপভাবে সমস্যা না হয়। আমি তোমাদেরকে পেপার 8-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নকে সাজেশন আকারে লিপিবদ্ধ করেছি, যেগুলো আজকে তোমাদের সামনে আলোচনা করব। তোমরা কিন্তু প্রত্যেকেই এই প্রত্যেকটি প্রশ্নকে কিন্তু খুবই ভালোভাবে কিন্তু প্রস্তুতি নেবে। তোমাদের কিন্তু প্রত্যেকটি পেপার থেকে কিন্তু 15টা শর্ট কোশ্চেন থাকে, 5 নম্বরে কোশ্চেন থাকে 4টে, 10 নম্বরে কোশ্চেন থাকে 3টে। আমরা প্রথমে 5 নম্বরে কোশ্চেন নিয়ে আলোচনা করব। আমি কিন্তু পরীক্ষার সময় যেভাবে দাগ নম্বর থাকে সেভাবেই কিন্তু দাগ নম্বর দিয়েই কিন্তু আলোচনা করছি। তোমাদের 5 নম্বরের কোশ্চেন যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হয়, মোট থাকে 20 নম্বর। সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটা হচ্ছে, বৈজ্ঞানিক অগ্রগতির যুগে স্যার আইজ্যাক নিউটনের অবদান আলোচনা করো। আমি কিন্তু কিছু প্রশ্নের পাশে পাশে এরকম 5টা করে স্টার সিম্বল দিয়ে রেখেছি। যে প্রশ্নের পাশে তোমরা স্টার সিম্বলটি দেখবে সেই প্রশ্নকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বলে কিন্তু গ্রহণ করে নেবে। পরবর্তী প্রশ্ন, ষোড়শ শতকের ইউরোপে বিজ্ঞানের অগ্রগতির ক্ষেত্রে কোপারনিকাসের অবদান আলোচনা করো। এই দুটো প্রশ্ন পড়লেই কিন্তু তোমরা কিন্তু একটা প্রশ্ন সুনিশ্চিতভাবে পেয়ে যাবে। আইজ্যাক নিউটনকে খুব ভালোভাবে প্রস্তুতি নেবে, সেই সঙ্গে কোপারনিকাসকেও কিন্তু ভালোভাবে প্রস্তুতি নেবে। অনেক সময় কোপারনিকাস থেকে এই প্রশ্নটি না দিয়ে একটু ঘুরিয়ে বলা হয়, কোপারনিকাস বিপ্লব বলতে তুমি কি বোঝো? একই উত্তর হবে, কেউ ঘাবড়ে যাবে না। প্রশ্নটা পরিবর্তিত হলেও কিন্তু উত্তর কিন্তু একই রকম থাকবে। কোশ্চেন নাম্বার 3, মুদ্রণ বিপ্লব সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। কোশ্চেন নাম্বার 4, ইংল্যান্ডের শিল্প বিপ্লবে কৃষির অগ্রগতি কতটা তাৎপর্যপূর্ণ ছিল। কোশ্চেন নাম্বার 5, ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। আচ্ছা, তোমরা কিন্তু এই দুটো প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু মনে রাখবে
দুটোর মধ্যে একটা প্রশ্ন কিন্তু সুনিশ্চিত পড়ার সম্ভাবনা রয়েছে, তাই এই দুটো প্রশ্নকে কিন্তু খুব ভালোভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমি এখানেও বলেছিলাম দুটো প্রশ্নের মধ্যে একটা পড়তে পারে, এখানেও বলছি কিন্তু দুটো প্রশ্নের মধ্যে একটা কোশ্চেন পড়তে পারে, তার 100% চান্স রয়েছে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6, 1688 সালের গৌরবময় বিপ্লব ইংল্যান্ডের রাজনীতিতে কতটা পরিবর্তন এনেছিল? কোশ্চেন নাম্বার 7, সপ্তদশ শতকের ইংরেজ বিপ্লবকে বুর্জোয়া বিপ্লব হিসাবে চিহ্নিত করা কি যুক্তিযুক্ত? এই দুটো প্রশ্নও কিন্তু তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নেবে। এখানেও কিন্তু এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন সুনিশ্চিত পড়তে পারে, সেভাবে কিন্তু প্রস্তুতি নেবে। কোশ্চেন নাম্বার 8, জন লক কিভাবে একটি উদারনৈতিক রাষ্ট্রের রূপরেখা তৈরি করেছিলেন? কোশ্চেন নাম্বার 9, ইউরোপীয় অর্থনীতিতে সপ্তদশ শতকের সংকট বলতে কি বোঝো? আমরা 9টি 5 নম্বরের প্রশ্নকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে আলোচনা করেছি। তোমরা কিন্তু সবাই এই 9টি প্রশ্নকে ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাবে, তার সঙ্গে যেগুলোর পাশে স্টার মারা রয়েছে সেই প্রশ্নগুলোকে কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করবে। এবার আমরা 10 নম্বরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। 10 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু মোট 3টি প্রশ্নের উত্তর লিখতে হয়। 6টি প্রশ্ন থাকে, তার মধ্যে 3টি প্রশ্নের উত্তর লিখতে হয়। মোট 30 নম্বরের কোশ্চেন। প্রথম কোশ্চেন, আদি আধুনিক ইউরোপে বিজ্ঞানের অগ্রগতিকে কেন্দ্র করে কিভাবে বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলি গড়ে উঠেছিল? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই প্রশ্নটা কিন্তু আবার একটু অন্যভাবে ঘুরিয়ে পড়ে। বৈজ্ঞানিক সংস্থা ও একাডেমিগুলি বিজ্ঞান বিপ্লবের অগ্রগতিকে কতটা প্রভাবিত করেছিল? আবার অনেকে যারা এই প্রশ্নটা প্রস্তুতি নেবে একই সঙ্গে একই নোটের মধ্যে প্রস্তুতি নেবে রয়্যাল সোসাইটি। আশা করছি যারা এই প্রশ্নের প্রস্তুতি নিয়েছো তারা কিন্তু এই প্রশ্নটাকেও দেখে রাখবে, কেননা কোশ্চেনটাকে কিছুটা ঘুরিয়েও কিন্তু রয়্যাল সোসাইটি হিসাবেও পড়তে পারে। কোশ্চেন নাম্বার 2, বিজ্ঞান বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল? তোমরা এই দুটো প্রশ্নকে এমনভাবে প্রস্তুতি নেবে যেন কারোর কোনোরূপভাবে অসুবিধা না হয়। এই দুটো প্রশ্ন 200% পড়ার সম্ভাবনা রয়েছে, যে কোনো একটা কনফার্ম পড়বে। এই দুটো প্রশ্ন থেকে একটা কোশ্চেন কিন্তু কনফার্ম হবে। কোশ্চেন নাম্বার 3, সপ্তদশ ও অষ্টাদশ শতকের ইউরোপের বিভিন্ন দেশে কিভাবে নিরঙ্কুশ রাজতন্ত্র গড়ে উঠেছিল? কোশ্চেন নাম্বার 4, ইংল্যান্ডে কিভাবে সংসদীয় রাজতন্ত্র গড়ে উঠেছিল? এই কোশ্চেনটা আবার একটু অন্যভাবে পড়ে, এখানে কোশ্চেনটা দিয়ে দেয় নব্য রাজতন্ত্র বলে কথাটা লিখে দেয়। আশা করছি কারোর কোনো সমস্যা হবে না। আগের 1 ও 2 নম্বর প্রশ্ন থেকে যেমন 200% শিওর ছিল, তেমনি এই দুটো প্রশ্নও কিন্তু 200% কমন আসবে, যে কোনো একটা কনফার্ম পড়বে। যদি তোমাদের মধ্যে কেউ এই 4টে প্রশ্নকে প্রস্তুতি রাখো তাহলে 4টের মধ্যে মিনিমাম দুটো কোশ্চেন 10 নম্বরে তোমরা পেয়ে যাবে। কোশ্চেন নাম্বার 5, 1688 সালের ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবের তাৎপর্য ব্যাখ্যা করো। কোশ্চেন নাম্বার 6, সামরিক বিপ্লব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এই কোশ্চেনটা কিন্তু 5 নম্বরের ক্ষেত্রেও আসতে পারে। যদি এই কোশ্চেন 10 নম্বরে না আসে তাহলে কিন্তু তোমরা ধরে নেবে এই কোশ্চেন কনফার্মলি 5 নম্বরে আসবে। আমরা 5 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে
মুদ্রণ বিপ্লব বলে একটা প্রশ্ন পড়েছিলাম, তখন মুদ্রণ বিপ্লব না হলে সামরিক বিপ্লব, হয়তোবা দুটোই কিন্তু 5 নম্বরেও পড়তে পারে। অনুরূপভাবে কোশ্চেন নাম্বার 7 খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইউরোপীয় অর্থনীতিতে মার্কেন্টাইলবাদের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। এই কোশ্চেনও কিন্তু 5 নম্বরের জন্য ইম্পর্ট্যান্ট। কোশ্চেন নাম্বার 8, অষ্টাদশ শতকের ইউরোপের জ্ঞানদীপ্ত স্বৈরাচারের বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্ন 10 নাম্বার না হলে 5 কনফার্ম পড়বে, সেইভাবে প্রস্তুতি নেবে। আমি এখানে স্টার সিম্বল দিতে ভুলে গেছি। এই কোশ্চেনকে কিন্তু কনফার্ম পড়বে ধরে নিয়ে প্রিপারেশন নেবে। জ্ঞানদীপ্ত স্বৈরাচারের বৈশিষ্ট্য 10 নম্বরে পড়তে পারে, বা 5 নম্বরের ক্ষেত্রেও কিন্তু জ্ঞানদীপ্ত স্বৈরাচার পড়তে পারে, না হলে শুধুমাত্র জ্ঞানদীপ্ত কথাটা দিয়ে কোশ্চেন পড়তে পারে, তাই সেভাবে কিন্তু প্রস্তুতি নেবে। কোশ্চেন নাম্বার 9, সপ্তদশ শতকে ইংল্যান্ডের বিপ্লবে লেভেলার ও ডিগারদের ভূমিকার সংক্ষিপ্ত মূল্যায়ন করো। আমরা 10 নাম্বার থেকেও কিন্তু মোট 9টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আশা করছি তোমাদের এই কিছু কোশ্চেনকে প্রস্তুতি নিতে কারোর কোনো অসুবিধা হবে না। আর প্রত্যেকে পরীক্ষা দিতে যাওয়ার আগে এই প্রশ্নগুলোকে ভালোভাবে দেখে যাওয়ার চেষ্টা করবে। আমি বারবার ধরে বলছি, আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে তোমাদেরকেও কিন্তু আধুনিক হয়ে তুলতে হবে, না হলে কিন্তু তোমরা শিক্ষা ব্যবস্থার সঙ্গে মানানসই করতে পারবে না। থ্যাংক ইউ এভরিওয়ান, পরীক্ষার জন্য সবাইকে বেস্ট অফ লাক। দেখা হচ্ছে পরবর্তী সাজেশনের ভিডিওতে। আমি পরবর্তী পেপার 9, পেপার 10, এসিসি সব পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং 100% সাজেশন নিয়ে কিন্তু পরপর কয়েকটি ভিডিওর মধ্য দিয়ে আলোচনা করব।